হ্যালো ভিউয়ার্স, অচেতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 13 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারত বিভাগে মোহাম্মদ আলী জিন্নাহ কতখানি দায়ী ছিলেন। এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আলোচনা শেষের উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তা চলো শুরু করা যাক। আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি আমরা একবার বোর্ডে দেখে নিই। সিইউপিএ হিস্ট্রি অনার্স 6 সেম সিসি 13 প্রশ্নটি হচ্ছে, ভারত বিভাগে মোহাম্মদ আলী জিন্নাহ কতটা দায়ী ছিলেন। এটা 10 নম্বর একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তা ভারত বিভাগ হয় এটা আমরা জানি, এবং মোহাম্মদ আলী জিন্নাহ এখানে একটা রোল প্লে করে। অনেকেরই রোল থাকে, কংগ্রেসেরও দায়িত্ব ছিল কিছুটা, মোহাম্মদ আলী জিন্নাহর হয়তো একটু বেশি ছিল। তো সেটা নিয়েই আজকের আলোচনা, যে তার কতটা দায়িত্ব ছিল। তা দেখো 10 নম্বরের প্রশ্ন। আর এখানে ভারত বিভাগ হয়, ভারত দুভাগে ভাগ হয়ে যায়, ভারত এবং পাকিস্তান নামে। তা এই ভাগটা হয় কিন্তু হিন্দু আর মুসলমান এই দুটি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। তবে ভারতবর্ষের ইতিহাসে দ্বিজাতি তত্ত্বের উদ্গাতা ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান, যিনি আলিগড় আন্দোলনের সূচনা করেন। তিনি প্রথম হিন্দু মুসলমান পৃথক দুটি জাতি, দুটি আলাদা জাতি, এবং এদের সভ্যতা সংস্কৃতি আলাদা, এই তত্ত্বটি তিনি প্রথম ভারতবর্ষের প্রেক্ষাপটে তুলে ধরেন। এই দ্বিজাতি তত্ত্বের জন্মদাতা ছিলেন তিনি। আর এই তত্ত্বকে বাস্তবে রূপ দান করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। তা মোহাম্মদ আলী জিন্নাহকে বলা হয় যে ভারতের দ্বিজাতি তত্ত্বের রূপকার। তা যাই হোক, তিনি কূটনৈতিক চাতুর্যের দ্বারা একসময় ভারতকে ভাগ করেন মোহাম্মদ আলী জিন্নাহ, এবং ভারত ও পাকিস্তান নামে দুটি আলাদা দেশ তৈরি হয়। তবে এই মোহাম্মদ আলী জিন্নাহর যদি জীবনের প্রথম দিকটা আমরা দেখি, তাহলে দেখব তিনি কিন্তু এই হিন্দু মুসলমান পৃথক জাতির এই ধারণায় বিশ্বাসী ছিলেন না। তিনি ছিলেন হিন্দু মুসলমান ঐক্যে বিশ্বাসী, এবং তাকে হিন্দু মুসলমান জাতির ঐক্যের অগ্রদূত বলা হতো। তিনি জাতীয় ঐক্যের একজন প্রতীক ছিলেন, এবং সেইভাবে তিনি আন্দোলন কিন্তু পরিচালনা করছিলেন। কিন্তু কিছুদিন পর তার মধ্যে একটু চেঞ্জ আসে, তার মধ্যে একটা পরিবর্তন আসে। তিনি কংগ্রেসের যে নিয়মতান্ত্রিক যে আন্দোলন, যে আবেদন নিবেদন নীতি, যেটা আমরা কংগ্রেসের নরমপন্থী পর্বে দেখেছি, এই নীতির তিনি বিরোধিতা করেন। এবং 1920 সালে যে অসহযোগ আন্দোলন চলে, ঠিক সেই সময় কিন্তু খিলাফত আন্দোলনও চলছিল। এখন এই গান্ধীজি খিলাফত আন্দোলনকে সমর্থন করেন, এবং অসহযোগ আন্দোলন আর খিলাফত আন্দোলন একসাথে মার্চ হয়ে যায়। এর বিরোধিতা করেছিলেন কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ। এই জায়গা থেকেই তার কংগ্রেসের সাথে তার মধ্যে দূরত্ব তৈরি হয়। কংগ্রেসের প্রতি তার বিদ্বেষ কিন্তু একটু হলেও আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে। এছাড়া মোহাম্মদ আলী জিন্নাহ কারণ নেতৃত্বে থেকে কাজ করার ইচ্ছা কিন্তু ছিল না। সেই সময় কংগ্রেসের নেতা ছিলেন আমাদের মহাত্মা গান্ধীজি। মহাত্মা গান্ধীজির নেতা ছিলেন, এবং তার আন্ডারে থেকে কাজ করা পছন্দ করতেন না মোহাম্মদ আলী জিন্নাহ। মানে কারোরই নেতৃত্বে থেকে তিনি কাজ করতে চাইতেন না। এজন্য জামাল উদ্দিন আহমেদ বলে একজন ঐতিহাসিক, তিনি একটা গ্রন্থ লিখেছিলেন, জিন্নাহ স্পিচ, জিন্নাহর বক্তব্য, জিন্নাহর স্পিচ। এই গ্রন্থে তিনি বলছেন যে নেতৃত্বাধীন হয়ে চলার মতো মানসিকতা কিন্তু জিন্নাহর ছিল না। একথা তিনি বলছেন। এবং তিনি বরঞ্চ দেখছেন, মানে মোহাম্মদ আলী জিন্নাহ লক্ষ্য করে দেখেন যে কংগ্রেসের থেকে যদি বেরিয়ে এসে মুসলিম লীগের নেতৃত্ব গ্রহণ করেন, তাহলে কিন্তু তার উদ্দেশ্য সফল হবে, তিনি অনেকটা সুবিধা পাবেন। এবং মুসলিম লীগের সেইভাবে কোনো বড় মাপের নেতা নয়, এবং সেখানে বরঞ্চ যদি কংগ্রেসে থাকেন, তাহলে তিনি কিন্তু কখনো মাথা তুলে দাঁড়াতে পারবেন না। কংগ্রেসের এমনিতেই অনেক নেতা রয়েছে, তাদেরকে ডিঙিয়ে উপরে ওঠা তার পক্ষে কিন্তু সম্ভব নয়। তো এই ধরনের একটা চিন্তা ভাবনা তার মধ্যে আসে। হ্যাঁ, এই জন্য তিনি কিন্তু মুসলিম লীগে এসে যোগদান করেন। এখানে দেখো আয়েশা জালাল, আরেকজন ঐতিহাসিক আয়েশা জালাল, তিনি একটা গ্রন্থ লিখেছেন, দ্য সোল স্পোকম্যান, জিন্নাহ, দ্য মুসলিম লীগ অ্যান্ড দ্য ডিমান্ড অফ পাকিস্তান। এই গ্রন্থে মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু এই বিষয়টাকে সমর্থন করছেন। যে বক্তব্যগুলো আমি বললাম, এই কথাটাই কিন্তু এই আয়েশা জালাল সমর্থন করছেন, যে তিনি কংগ্রেসে থেকে সুবিধা করতে পারছিলেন না, তাই তিনি মুসলিম লীগে চলে আসার চিন্তা ভাবনা করেন, এবং মুসলিম দের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব দেওয়ার তিনি চেষ্টা করেন। যাই হোক, এরপরে আমরা দেখছি যে অসহযোগ আন্দোলন ব্যর্থ হয়ে যাচ্ছে, খিলাফত আন্দোলন ব্যর্থ হয়ে যাচ্ছে। ফলে মুসলিম লীগের যে মুসলিম লীগ, যেটা 1907 তৈরি হয়, সেই মুসলিম লীগটা অনেকটা স্থীমিত হয়ে পড়ছে। কিন্তু এই সময় 1927 সালে সাইমন কমিশন ভারতে আসে, এবং সাইমন কমিশন ভারতে এসে সে সাম্প্রদায়িক রাজনীতির কথা বলে, বা সম্প্রদায়গত নির্বাচনের কথা বলে। অর্থাৎ এই সাইমন কমিশন ভারতে আসার ভিতর দিয়ে যে সাম্প্রদায়িক রাজনীতি, সেটা অনেকটা উস্কে দেয়। হ্যাঁ, এর ফলে মুসলিম লীগ আবার কিন্তু চাঙ্গা হয়ে ওঠে, এবং আবার কিন্তু জাতীয় রাজনীতিতে সে অংশগ্রহণ করতে থাকে। এই সময়
মোহাম্মদ আলী জিন্নাহ দিল্লি ইস্তাহার বলে একটি ইস্তাহার প্রকাশ করেন। দিল্লি ইস্তাহার তিনি কয়েকটা দাবি করেন, যেমন বলা হচ্ছে যে কেন্দ্রীয় আইনসভায় তিনি এর এক অংশ তিনি মুসলিম সদস্যদের থেকে নেওয়ার কথা তিনি বলেছিলেন। এছাড়া 1928 সালে কলকাতায় একটা সর্বদলীয় সম্মেলন হয়, সেই সম্মেলনেও তিনি মুসলিম লীগের তরফ থেকে বা মুসলিম সমাজের তরফ থেকে মোহাম্মদ আলী জিন্নাহ কিছুটা দাবি, কিছুটা বিষয় তিনি সেখানে তুলে ধরেন। সবই ওই আইনসভায় সংখ্যাগরিষ্ঠ মানে মুসলিমদের আসন দিতে হবে, পৃথক ভাবে যুক্তরাষ্ট্র ব্যবস্থা চালু করতে হবে ইত্যাদি ইত্যাদি মুসলিমদের স্বার্থের জন্য। তা এই দাবি কিন্তু সফল হয়নি, মানে কেউ মেনে নেয়নি তার এই দাবি। তখন তিনি সেখান থেকে বেরিয়ে আসেন, এই সর্বদলীয় সম্মেলন থেকে বেরিয়ে আসেন, এবং এদিকে মুসলিম লীগে আগা খাঁর নেতৃত্বে একটা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী কিন্তু ইতিমধ্যে গড়ে উঠেছিল। তিনি সেই গোষ্ঠীতে যোগদান করেন এবং নিখিল ভারত যে মুসলিম লীগ, সেই মুসলিম লীগের সম্মেলনে তিনি যোগদান করেন এবং 1929-এর 14 মার্চ মানে মার্চ মাসে আর কি তিনি 14 দফা দাবি ঘোষণা করেন। অল ইন্ডিয়া বেসিস 14 দফা দাবি। সেই দাবিগুলো কি আছে না, দেশে যুক্তরাষ্ট্র ব্যবস্থা গঠন করতে হবে, আইনসভায় তিনের এক অংশ আসন মুসলিমদের জন্য সংরক্ষণ করতে হবে, স্বতন্ত্র নির্বাচন হবে, হিন্দুদের আলাদা মুসলিমদের আলাদা, এবং বাংলা উত্তরপ্রদেশ এইসব জায়গায় যারা মুসলিম সংখ্যাগরিষ্ঠতা বেশি এই জায়গায় আইনসভায় মুসলিমদের আসন সংরক্ষণ করতে হবে, এবং কেন্দ্রীয় এবং প্রাদেশিক মন্ত্রিসভায় তিনের এক অংশ মুসলিমদের জন্য আসন সংরক্ষণ করতে হবে ইত্যাদি দাবি করেন। ফলে জিন্নাহর এই 14 দফা দাবির ফলে ভারতের সাম্প্রদায়িক রাজনীতি অনেকটা জটিল আকার ধারণ করে এবং একটা স্বতন্ত্র গোষ্ঠী হিসেবে মুসলিমরা কিন্তু মাথা চাড়া দিয়ে ওঠে, মানে মুসলিম লীগ। এবং এই মুসলিম লীগ ঘোষণা করে যে মানে কংগ্রেস হচ্ছে একটা হিন্দুবাদী দল, মানে জিন্নাহই ঘোষণা করছে হিন্দুবাদী দল, এবং কংগ্রেসের ভিতরে থাকা মানেই হচ্ছে শর্তাধীনভাবে তাদেরকে আটকে রাখা, মুসলিমদের আটকে রাখা, এরকম ইত্যাদি উস্কানিমূলক বক্তব্য তিনি দেন। এর ফলে 1930 সালে গান্ধীজি যখন আইন অমান্য আন্দোলন করেন তখন কিন্তু মুসলিমরা যোগদান করেন। অসহযোগ আন্দোলনে ব্যাপকভাবে মুসলিমরা অংশগ্রহণ করে, কিন্তু আইন অমান্য আন্দোলনে মুসলিমরা অংশগ্রহণ করেনি। তার কারণ এটাই, এই মোহাম্মদ আলী জিন্নাহ তার এইসব বক্তব্যের কারণেই কিন্তু এই সমস্যা হচ্ছে। তা 1930-এর যে গোল টেবিল বৈঠক হয়, মানে আইন অমান্য আন্দোলনের চলাকালীন 3টি গোল টেবিল বৈঠক হয় 1930, 1931 এবং 1932। তা 1931-এর যে গোল টেবিল বৈঠক, সেখানে মুসলিম প্রতিনিধি হিসেবে আলী জিন্নাহ যান এবং তিনি সেখানে তাদের এই মুসলিমদের দাবি দাওয়াগুলো তুলে ধরে একটা চাপ সৃষ্টি করেন। এই চাপ সৃষ্টি করার ফলে 1932 সালে র্যামসে ম্যাকডোনাল্ড, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, তিনি সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। অনেকটা এই মোহাম্মদ আলী জিন্নাহ দ্বারা প্রভাবিত হয়ে সাম্প্রদায়িক রাজনীতি বা সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন 1932 সালে। এরপরে আমরা দেখছি যে 1935 সালে যখন ভারত শাসন আইন পাস হচ্ছে, সেই সময়ও কিন্তু মুসলিমদের জন্য একাধিক দাবি দেওয়া এই আইনের মধ্যে পূরণ করা হচ্ছে। এবং 1935-এর এই আইন অনুযায়ী 1937 সালে কংগ্রেসের 1937-এ সারা ভারতবর্ষে নির্বাচন হচ্ছে। সেই নির্বাচনে কংগ্রেস, মুসলিম লীগ সবাই অংশগ্রহণ করছে এবং 11টি প্রদেশে 836টি আসনে নির্বাচনের ভিতর দিয়ে মুসলিম লীগ 108টি আসন পাচ্ছে, খুবই কম। এবং যুক্তপ্রদেশে মুসলিম লীগ কংগ্রেসের সাথে একটা কোয়ালিশন সরকার তৈরি করতে চাইছিল, কিন্তু কংগ্রেস সেই দাবি মানেনি। ফলে জিন্নাহ ক্ষুব্ধ হন এবং কংগ্রেসের প্রতি তিনি বিদ্বেষ ভাবাপন্ন তৈরি হয় তার মন মানসিকতা, এবং তিনি কংগ্রেস থেকে সরাসরি বেরিয়ে আসেন, কংগ্রেসের বিরোধিতা করতে থাকেন। এই সময় তিনি কি করেন, যেহেতু অনেকগুলো প্রদেশে কংগ্রেস ইতিমধ্যে সরকার তৈরি করে ফেলেছে, তাই তিনি এইসব সরকারের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেন। অপপ্রচারটা কি না, এই কংগ্রেস শাসিত এইসব প্রদেশগুলিতে মুসলিমদের উপরে অত্যাচার হচ্ছে, এরকম একটা দাবি তিনি করেন। এবং পীরপুরের মহারাজার নেতৃত্বে একটি অনুসন্ধান কমিটিও কিন্তু এক্ষেত্রে তিনি তৈরি করেন, যেটি হচ্ছে 1935 সালে। যাই হোক, এরপরেও কি দাঁড়াচ্ছে যে একটা অনুসন্ধান কমিটি তৈরি করার পরে এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রিটিশ সরকার ভারতবাসীকে না জানিয়ে ভারতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে দিচ্ছে। এবার এই ব্যাপারটা যখন কংগ্রেস মন্ত্রিসভা জানতে পারছে, তখন কংগ্রেস মন্ত্রিসভা রীতিমতো ক্ষুব্ধ হচ্ছে এবং তারা ব্রিটিশ সরকার কাছে কৈফিয়ত চাইছে এবং ব্রিটিশ সরকার কাছে এটা দাবি করছে যে ঠিক আছে, ভারতকে জড়িয়ে দেওয়া হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, ঠিক আছে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে ভারতকে স্বাধীনতা দিতে হবে। কিন্তু এই ধরনের প্রতিশ্রুতি ব্রিটিশ সরকার দেয়নি। ফলে এই কংগ্রেস মন্ত্রিসভাগুলো পদত্যাগ করছে, কংগ্রেসের ওয়ার্কিং কমিটির নির্দেশে এই মন্ত্রিসভাগুলি পদত্যাগ করছে, এবং এই পদত্যাগের সাথে সাথে মোহাম্মদ আলী জিন্নাহ সেই দিনটাকে মুক্তি দিবস, একটা আনন্দ উল্লাসের দিন হিসেবে তিনি পালন করছেন।
তা এইভাবে একটা পরিবেশ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এই মুক্তি দিবসের ভিতর দিয়ে 22শে ডিসেম্বর 1939। এরপর পাকিস্তান প্রস্তাব উঠে আসছে, লাহোরের অধিবেশনের ভিতর দিয়ে পাকিস্তান প্রস্তাব উঠে আসছে, যেখানে তিনি বলছেন যে এই হিন্দু মুসলমান যে সমস্যা ভারতবর্ষে, এটা সাম্প্রদায়িক নয়, এটা একটা বিশ্বজনীন সমস্যা, ইন্টারন্যাশনাল ম্যাটার। হ্যাঁ, জিন্না এখানে দাবি করছে দ্য পার্টিশন অফ ইন্ডিয়া ইজ দ্য অনলি সলিউশন, ভারত বিভাগই একমাত্র পথ, এরকম একটা দাবি তিনি করছেন। তাই এস পীর জাদা বলে একজন ঐতিহাসিক, তিনি একটা গ্রন্থ লিখেছিলেন দ্য পাকিস্তান রিসলিউশন অ্যান্ড হিস্টোরিক লাহোর সেশন। এই গ্রন্থে তিনি বলছেন যে দ্বিজাতি তত্ত্বকে শক্তিশালী করে পাকিস্তানের দাবিটিকে জোরালো করে তোলেন এই মোহাম্মদ আলী জিন্নাহ। তাহলে দেখো, এই যে এস পীরজাদা এবং জামাল উদ্দিন আহমেদ, আয়েশা জালাল, এনাদের মতো স্বনামধন্য মুসলিম ঐতিহাসিকেরা কিন্তু স্বীকার করছেন যে এই দ্বিজাতি তত্ত্বকে উগ্র করে তুলেছিলেন আলী জিন্নাহ, পাকিস্তান দাবিটাকেও জাগিয়ে তুলেছিলেন আলী জিন্নাহ, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করেছিলেন আলী জিন্নাহ, এবং কংগ্রেস থেকে বেরিয়ে এসে মুসলিম সম্প্রদায়ের জন্য মুসলিম লীগকে ফ্রন্টে তুলে এনেছিলেন আলী জিন্নাহ নিজের স্বার্থের জন্য, কারণ তিনি কংগ্রেসের মধ্যে কিন্তু সুবিধা করতে পারছিলেন না। এই জন্য তিনি বেরিয়ে এসে স্বতন্ত্রভাবে মুসলিম লীগকে লিড দেন। 1934 সাল নাগাদ তিনি মুসলিম লীগের সভাপতি হয়েছিলেন, আর 1939-40 নাগাদ পাকিস্তান প্রস্তাবটি উঠে আসছে এবং তিনি সেখানে পাকিস্তানের দাবিটাকে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে জোরালো করে তুলছেন। যাই হোক, এরকম পরিস্থিতি চলতে চলতে 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে আসছে। এই ক্যাবিনেট মিশন কিন্তু এই মুসলিম লীগের সমস্ত দাবিকে অগ্রাহ্য করছে, মোহাম্মদ আলী জিন্নাহর সমস্ত দাবিকে অগ্রাহ্য করছে, পুরোপুরি মুসলিমদের দাবিগুলোকে অগ্রাহ্য করছে। এর বিরুদ্ধে কোনো উপায় না দেখে মোহাম্মদ আলী জিন্নাহ ডিরেক্ট অ্যাকশন, মানে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিচ্ছে, দাঙ্গার ডাক দিচ্ছেন এক কথায়। এবং তার এই ডাকের ফলে 1946-এর 16ই আগস্ট থেকে 19শে আগস্ট, এই 3 দিন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দাঙ্গা বাঁধে, মুসলিমরা আক্রমণ করে হিন্দুদের ঘরবাড়ি, প্রচুর ধর্ষণ, নারী হত্যা এরকম ঘটতেই থাকে। বউবাজার এলাকায় প্রায় 20,000 নারীকে ধর্ষণ করে বিকলাঙ্গ করা হয়েছিল এই সময়, যেটাকে বলা হয় দ্য গ্রেট ক্যালকাটা ক্লিনিক। তো এগুলো সবাই মুসলিম লীগের এই সভাপতি আলী জিন্নাহর প্রত্যক্ষ মদতে হয়, এবং তিনি এক প্রকার নাছরবান্ধা হয়ে যান যে পাকিস্তানের প্রস্তাবের বিষয়টাকে নিয়ে প্রত্যক্ষ সংগ্রামের মধ্য দিয়ে তিনি এটা গড়ে তোলেন। ইতিমধ্যে যে ভাইসরয় লর্ড ওয়াভেলের পরামর্শে পণ্ডিত নেহেরু একটা অন্তর্বর্তী সরকার গঠন করেন। আলী জিন্নাহকে ডাকা হয়, কিন্তু আলী জিন্নাহ এটা মানেননি। তা যাই হোক, এখানে শেষ পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি ছিলেন ক্লিমেন্ট এটলির পরামর্শক্রমে ক্লিমেন্ট এটলি অনেকটা এই লাহোর প্রস্তাব মেনে নেন, মানে পাকিস্তান প্রস্তাব মেনে নেন। এটা বুঝতেও পারেন মোহাম্মদ আলী জিন্নাহ, এবং ভারত যে ভাগ হবে এটা এক প্রকার ধ্রুব সত্য হয়ে যায়। এরপর ভারতকে ভাগ করার জন্য লর্ড মাউন্টব্যাটেনকে ভারতে পাঠানো হয়। লর্ড মাউন্টব্যাটেন একটা আইন পাশ করেন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। এই আইন তিনি পার্লামেন্ট থেকে পাশ করিয়ে আনে, রাজার সম্মতি নিয়ে আসেন, এবং ভারতবর্ষে এসে তিনি ঘোষণা করেন ভারত এবং পাকিস্তান দুটি আলাদা ডমিনিয়ন হবে। 14ই আগস্ট 1947 পাকিস্তান রাষ্ট্র তৈরি হবে, 15ই আগস্ট 1947 ভারতবর্ষ তৈরি হবে। তাহলে দেখো, পুরো ঘটনাটা সেই বলা হলো, সেই প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছুর কিন্তু এই পাকিস্তান রাষ্ট্রটার যে রূপকার, যেমন দ্বিজাতি তত্ত্বের রূপকার মোহাম্মদ আলী জিন্নাহ, তেমনি কিন্তু পাকিস্তান রাষ্ট্রটাও তৈরি করেছেন মোহাম্মদ আলী জিন্নাহ, সম্পূর্ণ তার একক কৃতিত্ব। তা এই ছিল মোহাম্মদ আলী জিন্নাহর ভূমিকা, মানে ভারত বিভাগে কতটা তার দায়িত্ব, এই বিষয়গুলোকে মেনশন করে কিন্তু অ্যান্সার করতে হবে। এখন এই অ্যান্সারটি নিয়ে আমি এবার অনেস্টলি আলোচনা করব। জিন্নাহ অর্থাৎ ভারত বিভাগে আলী জিন্নাহ কতটা দায়ী ছিলেন, এর উত্তরটি তোমরা এইভাবে লিখবে। ভারতে দ্বিজাতি তত্ত্বের উদ্গাতা হলেন সৈয়দ আহমেদ খান, আর মোহাম্মদ আলী জিন্নাহ হলেন দ্বিজাতি তত্ত্বের রূপকার। বস্তুত জিন্নাহের কূটনৈতিক চাতুর্য সূত্রে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ খণ্ডিত হয় এবং মুসলমান রাষ্ট্র হিসেবে পাকিস্তানের সৃষ্টি হয়। এটা একই প্যারার ভিতরে, এখানে দেখো একটা করে বক্স করা আছে, এই বক্সটা কিন্তু একটা প্যারার ভিতরেই থাকবে। দেখো, জিন্নাহ তার রাজনৈতিক জীবনের প্রথমের দিকে এক জাতীয়তাবাদী নেতা হিসেবে পরিচিত হয়ে ওঠেন। এই সময় তিনি জাতীয়তাবাদী আন্দোলনে ঐক্য সংহতি বজায় রাখার বিষয়ে তার মতাদর্শ ব্যক্ত করেন। তাই তিনি এই সময় হিন্দু মুসলমান ঐক্যের দূত হিসেবে অভিহিত হন। কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসে গান্ধীর নেতৃত্বে খিলাফত আন্দোলনের কর্মসূচি গ্রহণ করলে জিন্নাহ ক্ষুব্ধ হন। 1920 সালে জাতীয় কংগ্রেসের নাগপুর অধিবেশনে তিনি খিলাফত ও অসহযোগ আন্দোলনের বিরোধিতা করেন। তিনি বলেন, নিয়মতান্ত্রিক পন্থা ছাড়া তিনি কোনো পন্থায় জাতীয় আন্দোলন পরিচালনা করা সঙ্গত হতে পারে না।
জামাল উদ্দিন আহমেদ তার সম্পাদিত জিন্না স্পিচেস গ্রন্থে মুখবন্ধে লিখেছেন, নেতৃত্বাধীন হয়ে চলার মতো মানসিকতা জিন্নার ছিল না। গান্ধী প্রমুখ বিশিষ্ট কংগ্রেসী নেতৃবর্গকে ডিঙিয়ে জাতীয় কংগ্রেসের নেতৃত্ব দখল করার মতো সম্ভাবনা তিনি দেখতে পাননি। অপরপক্ষে তিনি বুঝে ফেলেন নিজ মতাদর্শ অনুসারে মুসলিম লীগকে প্রভাবিত করা এবং অচিরে লীগের নেতৃত্বে তার আসীন হওয়ার পথে বিশেষ কোনো প্রতিবন্ধক ছিল না। সম্ভবত এ কারণেই জিন্না কংগ্রেসের সাথে তার সম্পর্ক ত্যাগ করেন। আয়েশা জালাল তার দ্য সোল স্পোকম্যান জিন্না দ্য মুসলিম লীগ অ্যান্ড দ্য ডিমান্ড ফর পাকিস্তান গ্রন্থে আহমদের মতটিকে সমর্থন করেছেন। সেকেন্ড প্যারা, খিলাফত অসহযোগ আন্দোলন প্রত্যাহৃত হওয়ার পর থেকে মুসলিম লীগের কার্যকলাপ কিছুটা মন্দীভূত হয়ে যায়। তবে 1927 সাইমন কমিশন ভারতে এলে মুসলমান সাম্প্রদায়িক রাজনীতি আবার মাথাচাড়া দিয়ে ওঠে। দিল্লি ইস্তাহারের মাধ্যমে মুসলিম লীগ কমিশনকে জানায় কেন্দ্রীয় আইনসভায় মুসলমান প্রতিনিধিদের জন্য 3.1% আসন সংরক্ষণ করতে হবে। 1928, এগুলো কিন্তু একই প্যারা, একটা বক্সের মধ্যে একই প্যারা। 1928 ডিসেম্বরে কলকাতায় অনুষ্ঠিত সর্বদলীয় সম্মেলনে জিন্না ও মুসলমান সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষণের জন্য কতগুলি দাবি উত্থাপন করেন। সম্মেলনে তার দাবিগুলি সমর্থিত না হয় তিনি আগা খানের নেতৃত্বে পরিচালিত প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর সাথে সংশ্লিষ্ট হন এবং নিখিল ভারত মুসলমান সম্মেলনে যোগ দেন জানুয়ারি 1929। 1929 মার্চে জিন্না মুসলমান সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষণের জন্য 14 দফা দাবি ঘোষণা করেন। এই দাবিগুলির মধ্যে কয়েকটি বিশেষ দাবি হলো: 1. ভারতের যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা প্রবর্তন করতে হবে। 2. কেন্দ্রীয় আইনসভায় 3.1 সংখ্যক আসন মুসলমান প্রতিনিধিদের জন্য সংরক্ষণ করতে হবে। 3. মুসলমান সম্প্রদায়ের স্বতন্ত্র নির্বাচনের অধিকার স্বীকার করতে হবে। 4. বাংলা, উত্তরপ্রদেশে, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে মুসলমান প্রতিনিধিদের জন্য আইনসভায় সংখ্যাগরিষ্ঠ আসন সংরক্ষণ করতে হবে। এবং শেষ 5 নম্বর, কেন্দ্রীয় ও প্রাদেশিক মন্ত্রিসভায় 3.1 সংখ্যক মুসলমান প্রতিনিধিদের জন্য মধ্য থেকে নিতে হবে। তো দেখো, এখানে একটা বক্সের মধ্যে দুটো এখানে প্যারা আছে, কিন্তু এটা কিন্তু একটাই প্যারা হবে। পরের প্যারা, উল্লেখ্য জিন্নার 14 দফা দাবি হিন্দু মুসলমানদের সাম্প্রদায়িক সমস্যা বিশেষ জটিল করে তোলে। এই অবস্থার সুযোগ নিয়ে জিন্না ভারতীয় মুসলমানদের একটি স্বতন্ত্র সামাজিক রাজনৈতিক গোষ্ঠী হিসেবে গড়ে তুলতে উদ্যোগী হন এবং এক্ষেত্রে তিনি বিশেষ সফলও হন। সে কারণে 1930 আইন অমান্য আন্দোলন শুরু হলে মুসলমানেরা এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেয়নি। এখানে কিন্তু শেষ হচ্ছে না, এর পরের অংশ পরের প্যারা, মানে পরের পেজে আছে, মানে এই প্যারাটা এখনো কিন্তু বাকি আছে। ইতিমধ্যে মুসলমান রাজনীতি অধিকতর জটিল হয়ে ওঠে। বস্তুত মুসলিম রাজনীতিতে ক্রমশ কংগ্রেস বিরোধী ও হিন্দু বিদ্বেষী মনোভাব প্রসারিত হতে থাকে। প্রথম গোলটেবিল বৈঠক 1930, মুসলমান সদস্যগণ সাম্প্রদায়িক প্রশ্নটি মীমাংসার জন্য চাপ দিতে থাকে। এই সূত্রে 1932 ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি অনুসারে মুসলমান, শিখ ও ভারতীয় খ্রিস্টান প্রভৃতি সংখ্যালঘু সম্প্রদায়কে আইনসভায় পৃথক নির্বাচনের অধিকার দেওয়ার কথা ঘোষণা করেন। এখানে প্যারা শেষ হচ্ছে, পরের প্যারা দেখো। 1934 জিন্না ও নিখিল ভারত মুসলিম লীগের সভাপতি হন। উল্লেখ্য, ইতিমধ্যে প্রথম সারির মুসলিম অধিকাংশ নেতা লোকান্তরিত হওয়ায় জিন্নার পক্ষে নিজ মতাদর্শ অনুসারে চলা সম্ভব হয়। 1935 ভারত শাসন আইন ভারতীয় মুসলমানদের স্বার্থ সংরক্ষণের জন্য বেশ কয়েকটি ব্যবস্থা গ্রহণ করে। এতদ সত্ত্বেও জিন্না সন্তুষ্ট হননি। তিনি আইনটির যুক্তরাষ্ট্রীয় পরিকল্পনার নিন্দা করেন। 1935 আইন অনুসারে 1937 অনুষ্ঠিত নির্বাচনের ফল মুসলিম লীগের পক্ষে মোটেই আশানুরূপ হয়নি। 11টি প্রদেশের 485টি আসনে লীগ মাত্র 108টি আসন লাভ করে। এহেতু লীগ নির্বাচনের পর উত্তরপ্রদেশে কংগ্রেসের সঙ্গে মিশে কোয়ালিশন সরকার গড়ার প্রস্তাব দেয়, কিন্তু কংগ্রেস তা গ্রহণ করেনি। ফলে লীগের সাথে কংগ্রেসের বিদ্বেষ বাড়ে। 1937 লখনৌ অধিবেশনে জিন্না কংগ্রেসের শাসনকে হিন্দু শাসনের নামান্তর বলে গণ্য করেন। মহাত্মা গান্ধী জিন্নার লখনৌ ভাষণকে যুদ্ধ ঘোষণার নামান্তর বলে গণ্য করেন। 1937 কংগ্রেস সভাপতি জওহরলাল নেহরু ও 1938 কংগ্রেস সভাপতি সুভাষচন্দ্র বসু জিন্নাহর সাথে বেশ কয়েকবার পত্র বিনিময় করেন। জিন্নাহ এই সময় দাবি করেন মুসলিম লীগকে ভারতীয় মুসলমান সমাজের একমাত্র প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান বলে কংগ্রেসকে স্বীকার করতে হবে। কংগ্রেস একটি হিন্দু প্রতিষ্ঠান, সুতরাং ওই প্রতিষ্ঠানের পক্ষে ভারতে হিন্দু ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বের অধিকার নেই। একই সাথে এ থেকে স্পষ্ট যে সাম্প্রদায়িক সমস্যা সুষ্ঠু সমাধানের বিষয়ে জিন্না সম্ভবত আগ্রহী ছিলেন না। তার একমাত্র উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক রাজনীতির ভিত্তিতে মুসলিম লীগের শক্তি বৃদ্ধি করা। তো এই পর্যন্ত একটা প্যারা গেল। এর পরের প্যারা দেখো, ইতিমধ্যে মুসলিম লীগ প্রদেশগুলির কংগ্রেসি শাসনের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে। জিন্নাও বলেন কংগ্রেসি মন্ত্রিসভা শাসিত প্রদেশগুলি মুসলমানদের উপর অত্যাচার চলছে। এই বিষয়ে অনুসন্ধানের জন্য তিনি পীরপুরের রাজার সভাপতিত্বে একটি অনুসন্ধান কমিটি গঠন করেন। মার্চ 1938 ডিসেম্বরে অনুষ্ঠিত লীগের বাৎসরিক অধিবেশনে জিন্না বলেন কংগ্রেস একটি হিন্দু প্রতিষ্ঠান, ভিন্ন কিছু নয়, এবং কংগ্রেসের মূল উদ্দেশ্য হলো হিন্দু শাসনের মধ্যে মুসলমানদের শর্তহীনভাবে আটকে রাখা। 1939 সেপ্টেম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রিটিশ রাজ ভারতবাসীর সাথে কোনোরূপ আলোচনা না করেই ভারতকে যুদ্ধে জড়িয়ে দেয়। এই সময় কংগ্রেস দাবি করে যুদ্ধ বসানে ভারতকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে, কিন্তু সরকার তাতে কর্ণপাত করেনি। কংগ্রেসের ওয়ার্কিং কমিটি 22 অক্টোবর 1939 যুদ্ধকালে ব্রিটিশ সরকারকে সমর্থন না করার সিদ্ধান্ত নেয় এবং কংগ্রেস মন্ত্রিসভাগুলিকে পদত্যাগের নির্দেশ দেয়। কংগ্রেসি মন্ত্রিসভাগুলি পদত্যাগ করলে জিন্না ভারতীয় মুসলমানদের 22 ডিসেম্বর 1939 মুক্তি দিবস পালনের আহ্বান জানান।
এই ছিল প্যারা। পরের প্যারায় দেখো, এটি শেষ প্যারা। এখানে বলা হচ্ছে যে এ সময় থেকে মুসলিম লীগ জিন্নাহের নেতৃত্বে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি উত্থাপনের বিষয়ে উদ্যোগী হয়। 1940-এর 20 মার্চ লাহোরে পাকিস্তান প্রস্তাব উত্থাপিত হয়। প্রস্তাবে বলা হয়, ভারতের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলে যেসব স্থানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ জনসমষ্টি রয়েছে সেই সব স্থান নিয়ে একটি স্বাধীন মুসলমান রাষ্ট্র গঠন করতে হবে। ওই প্রস্তাবের সমর্থনে জিন্না বলেন, ভারতের রাজনৈতিক সমস্যা শুধু সাম্প্রদায়িক নয়, সমস্যাটি বিশ্বজনীন। এহেতু এই সমস্যার সমাধানের একমাত্র পথ হলো ভারতকে স্বশাসিত ভারত জাতীয় রাজ্যে ভাগ করা। উল্লেখ্য, জিন্নার সাম্প্রদায়িক দাবি সাম্প্রদায়িকতা বৃদ্ধির ক্ষেত্রে এক ক্রিয়াশীল ভূমিকা গ্রহণ করেছিল। ব্রিটিশ সরকারও লাহোর প্রস্তাবকে পরোক্ষভাবে সমর্থন করে। এই বিষয়টি বুঝে ফেলে জিন্নাও দাবি করেন, দ্য পার্টিশন অফ ইন্ডিয়া ইজ দ্য অনলি সলিউশন। এস পীরজাদা তার দ্য পাকিস্তান রিসলিউশন অ্যান্ড হিস্টোরিক লাহোর সেশন গ্রন্থে লিখেছেন, দ্বিজাতি তত্ত্বটিকে বিকশিত করে তোলার মাধ্যমে জিন্না ভারতীয় মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তিটিকে মজবুত করে গড়ে তুলেছিলেন। 1946-এ ক্যাবিনেট একই সাথে 1946-এর ক্যাবিনেট মিশন পাকিস্তান দাবি তথা ভারত ব্যবচ্ছেদ সংক্রান্ত লীগের দাবি অগ্রাহ্য করলে জিন্না প্রত্যক্ষ সংগ্রামের ঘোষণা করেন। 16 আগস্ট 1946 প্রত্যক্ষ সংঘর্ষের দিন হিসাবে নির্ধারিত হয়। একই সাথে ইতিমধ্যে ভাইসরয় ওয়াভেলের পরামর্শ অনুযায়ী নেহেরু অন্তর্বর্তী সরকার গঠনের জন্য আহ্বান জানান। জিন্না ওই সরকারে যোগ দিতে অসম্মত হন। জিন্না তার পাকিস্তান দাবিতে অটল থাকেন। 16 থেকে 19 আগস্টের মধ্যে প্রত্যক্ষ সংগ্রাম প্রসূত অকল্পনীয় দাঙ্গা ভারতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটায়। ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিভেট এটলি ব্রিটিশ পার্লামেন্টে পরোক্ষভাবে পাকিস্তানের দাবি মেনে নেন। অবশেষে মাউন্ট ব্যাটেন পরিকল্পনার ভিত্তিতে প্রণীত ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুসারে ভারতবর্ষ বিভাজিত হয়ে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়। তো এই ছিল ভারত বিভাগে মোহাম্মদ আলী জিন্নাহ কতটা দায়ী সেই প্রশ্ন। এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবং খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা নোটস। তোমরা এটাকে কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এবং তোমাদের বাকি অন্যান্য প্রশ্ন অনেকগুলি আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা সেগুলো দেখে নিও। এবং তোমাদের অনেক প্রশ্ন যেগুলো এখনও আমি দিইনি অ্যান্সার, সেগুলো নিয়েও আগামীতে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে তার উত্তরগুলি তুলে ধরবো। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবে, আমাকে উৎসাহিত করবে যাতে তোমাদের জন্য নিত্য নতুন ক্লাস রিলেটেড ভিডিও আনতে পারি। বন্ধুদের কাছে শেয়ার করবে এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে।